আফটার খসরু সাহেবের পরে ওনার যে ভবিষ্যতের যে ছবিটি দেখালেন, আমি যদি বেঁচে থাকি অধীর আগ্রহে থাকবো, এবং আমার পক্ষে যদি কোনো কিছু করতে হয় তাহলে আই উইল ট্রাই টু হেল্প দেম ইফ আই ক্যান অ্যাট অল। তো খসরু সাহেবকে অনেক ধন্যবাদ, কারণ উনি অনেক কিছু আমার রিলিভ করে দিয়েছেন। আমি প্রথমেই একটা ছোট গল্প দিয়ে শুরু করি। ওই বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ আটকে গেছিল, তো সবাই মিলে বললো যে কোনো একটা লোক এখানে আছে যাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, সবাই পিছিয়ে যাচ্ছে। নোবডি ভলান্টিয়ার যে এতগুলো তাকে যার জন্য আমি স্যাক্রিফাইস করি। আলটিমেটলি সবাই ডিসাইড করলো কাউকে যখন পাওয়া যাচ্ছে না, ক্যাপ্টেনকে ফেলে দাও। সো ক্যাপ্টেনের হাত পা বেঁধে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এখন আর শিপ কোথাও যাচ্ছে না, ইটস জাস্ট গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড। এখন আমি এখানে আসছি এটা মনে করছিলাম, এখন আমাকে হাত পা বেঁধে এবার ফেলে দেওয়ার মতো আর কি। কারণ হচ্ছে এত কিছু যখন সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের হতাশা আপনারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে হতাশাই পাওয়ার কথা। আমরা বলি নাই যে আমরা আসলে পরে সবার বাড়িতে গোলাপ ফুল ফুটবে। প্রথমত আমি যদিও এইসব ব্যাপারে খুব পারদর্শী নই, যেসব মন্ত্রণালয়ে আমি গিয়েছি, ইতিমধ্যে আমি 1 বছরে 4টা মন্ত্রণালয়ে গেছি। আই হোপ আই স্টে দেয়ার। প্রথম যে মন্ত্রণালয়টা গেছি সেটার কথা একটু বলি, না বললে হয়তো আপনার পুরো জিনিসটাই বুঝতে পারবেন না। এখানে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছে ওটা আমি একটু রিপিট করি। বাংলাদেশে যা ঘটেছে এটা অকল্পনীয়। এই ধরনের রেভলিউশন আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি একটু সিকিউরিটি স্টাডিতে। এই ধরনের রেভলিউশন দেখা যায়নি যেখানে একটা লিডারলেস ইয়াং বাচ্চারা ইভেন স্কুলে হ্যাভ বিন কিল্ড মার্সিলেসলি, টোটালি। এবং এটা আপনারা একবার চিন্তা করেন যে প্রায় 1 মাস they were on the street, they were helpless, they were killed. কারা মেরেছে বলার দরকার নেই। 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, তার আগের কথা বাদ দিলাম, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি রাতে ঘুমাতে পারিনি, বিকজ এভরিবডি ওয়াজ গিভিং মি কল। আর আমাকে কল করার জন্য যে আমার নাম্বার এভরিবডি নোজ, আজকে থেকে না 2006 থেকে। কি ব্যাপার স্যার? আমার বাড়িতে আগুন লেগেছে, ওইখানে ভেঙে পড়েছে, থানা নাই, থানার পুলিশ নাই, থানা আগুন লাগছে, প্রায় 40 কি 45টা থানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে পুলিশও মারা গেছে। এই অবস্থায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো। আমি যখন গেলাম তখন দেখলাম পুলিশ ইজ নট ইন্টারেস্টেড। তাদের কথা হচ্ছে আমরা চাকরিও করবো না, আমরা যাবো না। আমি প্রায় 3 ঘন্টা তাদের সাথে কথা বলছি, অনলি অর্ডিনারি কনস্টেবল। 3 hours আই টক টু দেম। এবং 3 ঘন্টা কথা বললে আলটিমেটলি আই হ্যাভ টু গিভ অ্যান আলটিমেটাম যে বৃহস্পতিবার পর্যন্ত জয়েন যদি না করো তাহলে আই উইল ব্রিং রিজার্ভ ফোর্স। তাহলে বুঝে গেছে কোথা থেকে আমি আনবো, পুট দেম ইন পুলিশ। তারপরে পুলিশ আসা শুরু হলো। এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত, জি কিছু বলছেন, এই পুলিশ কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার হয়নি। স্ট্রাকচারের কথা আমি বলেছি, আনলেস দ্য পুলিশ স্ট্রাকচার ইজ নট চেঞ্জ, পলিটিক্যাল ইনফিলট্রেশন হতে থাকবে। এবং যে কারণে আমি বারবার বলেছি, ওদিন বললাম যে টু মাই কলিগ জাহাঙ্গীর, যে ওই কী সংস্কার কমিশন বলেছে না বলেছে বাদ দাও, পুলিশ কমিশন একটা রূপরেখা দিয়ে যেতে হবে, and the next government can do whatever they like with it. এবং পুলিশের যদি টু স্টেজ রিক্রুটমেন্ট না হয়, তাহলে যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে তেমনি আরেক দল যারা আসবেন তাদের লোকজন ঢুকবে, দ্যাট উইল বি টোটালি পলিটিসাইজড। আমি রিকমেন্ড করেছি যে 2 স্টেজ রিক্রুটমেন্টটা যেন হয়। জানি না হবে কিনা, কারণ হয়তো আমরা রূপরেখা দিয়ে যেতে পারবো, করতে পারবো না। আমি আসি অক্টোবরে বোধহয় আমাকে এক মন্ত্রণালয় থেকে সরিয়ে একটা ছিল, আরেকটা দেওয়া হলো, সেটা হলো শ্রম মন্ত্রণালয়। আপনারা জানেন রতন এখানে আছে, প্রিন্স এখানে আছে।
এবং এই শ্রম মন্ত্রণালয়ে ঢুকে দেখলাম যে আই এম অলরেডি প্রশান্ত মহাসাগরে। কোন দিকে যাবো কিছুই বুঝতে পারতেছিলাম না, হোয়াট টু ডু। প্রথমে আসলো আপনার বেক্সিমকো, 38,000 শ্রমিক। বেক্সিমকো টোটালি কোলাপসড। আমি এই জন্য বলছি, আপনারা অনেক কিছু আমাদের কাছ থেকে এক্সপেকটেশন করছেন, হয়তো ইয়েস আমরা ফেল করেছি অনেক জায়গায়, একেবারে যে ফেল করেছি সব জায়গায় তা নয়। 38,000 শ্রমিক প্রতিদিন, আপনার এভরি ডে তারা কি করে, অন্যান্য গার্মেন্টগুলোকে যে ডিস্টার্ব করে। এখানে গার্মেন্টের বিজিএম এর চেয়ারম্যান আছেন, এটা আমার ঘাড়ে চাপলো কেন, যে আমার আওয়াজ নাকি খুব বড়, একটু শক্তিশালী, এটা দিল আমাকে। আই ডিডন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। প্রতিদিন এভরিডে এটা ঘেরাও করে, ওটা ঘেরাও করে, অমুকের গার্মেন্টে যে শ্রমিক বের করে। সুলতান সাহেব আমার দিকে তাকাচ্ছেন, অ্যান্ড দিস ইজ আ ফ্যাক্ট। সো একটা কমিটি তৈরি হলো যে হোয়াট টু ডু। আমরা 8টা না 9টা যখন দেখলাম যে কুল পাচ্ছি না আমি, সো আই সেড নাও, এখন আমি যেটুকু শিখছি ওইটুকু বললাম, আই নিড এ সলিউশন, আই ডোন্ট নিড লট অফ কথাবার্তা, ইকোনমি কী হবে, ওই কী হবে, সেই কী হবে। কারণ ল অ্যান্ড অর্ডার, অ্যান্ড এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, এই জন্য আপনাদেরকে বলছি, আমি একটু পরে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দেবো। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা দুর্বৃত্তায়ন যেভাবে হয়েছে, আমি জাস্ট একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, যদি ইফ ইউ অ্যালাউ। আমরা পলিটিক্যাল ইকোনমির কথা তো অনেক বলছি, এটাও পলিটিক্যাল ইকোনমি। এই একটা কোম্পানি টোটাল 48,082.18 পয়সা, 48,000 crore one particular company has taken from each of the bank. 16টা ব্যাংক থেকে, 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। Now, what happens to this economy when you're talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে। কোথায় টাকা গেছে we don't know. We tried. Nobody knows where the money has gone. একটা ব্যাংক, আমি নাম করছি, আমি ক্ষোভের সাথে নাম করছি, একটা ব্যাংক, জনতা ব্যাংক, প্রায় 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়েছে। যখন আমরা জিজ্ঞেস করলাম যে হাউ 24,000 কোটি টাকা ইউ হ্যাভ গিভেন, ওটাই তো ফাইন্যান্স করেছো, করতে থাকো, কোলাটারাল নাই। 24,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে। কোথাও শুনেছেন যে বাংলাদেশ ব্যাংকের, মানে স্টেট ব্যাংকের গভর্নর পালিয়ে যায়? 3 জনকে পাওয়া যাচ্ছে না, ইনক্লুডিং গরিবের ব্যাংকার, মানে গরিবের গভর্নর একজন ছিলেন, উনিও পলাতক। আপনাকে জাস্ট একটা পিকচার দিচ্ছি যে কি অবস্থা আমাদের। আগেই বলেছি, একটা লিডারলেস রেভলিউশন পুরা। আমি আরেক জায়গায় বলেছিলাম, অনেকে আমাকে, আমি যা বলি তার মধ্যে টুইস্ট হয়, আমি বলেছি পুরা স্ট্রাকচার ভেঙে পড়েছে। এখনো কি স্ট্রাকচার উঠে দাঁড়িয়েছে? কার ভাই শুনতে পাচ্ছেন না, সরি। এই স্ট্রাকচার নিয়ে 1 বছরে আপনারা কতখানি এক্সপেক্ট করছেন? আই ডোন্ট নো। ল এনফোর্সিং এজেন্সি, প্রশাসন, এমনকি সেনাবাহিনীরও স্ট্রাকচার ঠিক নাই। পুরোটা ফ্যাসিজমের পল্লায় পড়ে। when we talk about ফ্যাসিজম মানে স্টেটের প্রত্যেকটি অঙ্গকে ক্যাপচার করা। এভরিথিং দেভ ক্যাপচার, লেবার দেভ ক্যাপচার। শহীদুল হক সাহেবের যাতে ওনার এটা ভালো কে জানবে, লেবার লিডার্স, এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড। তার মানে ফ্যাসিবাদ যখন আমরা বলি, তার ডেফিনেশন হচ্ছে স্টেটের কোনো কিছু আওতার বাইরে ছিল না, ইনক্লুডিং, এখানে ভাই একজন রিক্সা শ্রমিক নেতা বললেন, দে আর অলসো ক্যাপচার্ড। আজকে আমি একটু সুর মেলাতে চাই খসরু ভাইয়ের সাথে। At least one thing you could stand up and
talk in front of everybody. তো এটা তো বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এর 17-18 বছরে। আমি অনেক টক শো করেছি, যখনই আমি যেতাম আমাকে বলতো স্যার একটু রয়েছে কথা বলেন, আমাদের তো মিডিয়া চালাতে হবে। দিস ইজ ফ্যাক্ট। রাশেদ আপা কয়েকবার গিয়েছেন, খুব ডিফিকাল্ট। তো আমি যেগুলো কথা বলার চেষ্টা করছি যে হোয়াট উই আর ডুইং নাও, আমরা চেষ্টা করছি যে একটা স্ট্রাকচার যদি কোনোরকম দাঁড়া করা দিই, তাহলে নেক্সট গভর্নমেন্ট যে আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, একটা অন্তত একটা স্ট্রাকচার পাবে। নাহলে ভাঙ্গা স্ট্রাকচারের মধ্যে ওনাদের পক্ষে আমি এই দেশের সাধারণ নাগরিক, ওনাদের পক্ষে সম্ভব না। এটা গেল একটা। তারপর আমি শ্রম মন্ত্রণালয়ের কথা বলছি। ঠিকই বলেছেন আপনি, 400 something crore. When I asked why, বললেন মন্ত্রণালয়ের বেশি দরকার নেই। এই মন্ত্রণালয়ে যে আরেকটা উইং আছে, খাতায় আছে, রাস্তায় নেই, and that is কর্মসংস্থান। আমি পাঠিয়েছি এখন কর্মসংস্থানের একটা উইং তৈরি করার জন্য। আমি আগে জানতাম না যে ব্যুরোক্রেটিক প্যাচ কাকে বলে। এটা পাঠালাম ক্যাবিনেট ডিভিশনে, ক্যাবিনেট ডিভিশন পাঠাচ্ছে আরেকটা কোন, আমি নামও বলতে পারি না, ওইখানে বসে স্কুটনি করবে। তারপরে তার মানে 2-3 বছরে এটা আলোর মুখ দেখবে না। এখন আপনি বলেন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে যাদেরকে ট্রেনিং দেওয়ার কথা, তারা সাপোর্ট করতে পাবে, তাদের সাপোর্ট পেতে হবে তখন বাজেট। তো আমি জানি না, আমাদের ট্রেনে তো হবেই না, প্রশ্নই ওঠে না, কারণ ওটা কি একটা কমিটি তৈরি হয়েছিল আগে, ওইখানে যাবে, আর ওখানে গিয়ে কোথায় গেছে এর জন্য আই হ্যাভ টু পার্সু। একটা চিঠি দিয়ে ওর পিছনে পিছনে আমি লোক পাঠাই যে যাও ভাই, যে একটু বসে থাকো। আপনারা হয়তো অনেকে শুনছেন আমার কথা, আমি চেয়ার নিয়ে যাও, ওই অফিসের হেডের অফিসের সামনে বসে থাকো, অ্যান্ড ডোন্ট কাম ব্যাক উইদাউট রিপ্লাই। This is what I could do. Apply a little bit my voice. তারপরে যেটা ফেস করা হচ্ছে, what I saw, এখানে আমি ওনাকেও বলেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লেবার সেক্টরে। বিজিএমই এর প্রেসিডেন্ট হচ্ছেন, ওনাকে এমপি হইতে হবে, ওনাকে মিনিস্টার হইতে হবে। সো আইএলওতে গিয়ে উনি আর শ্রমিকের কথা বলেন নাই। এই তো রতন ভাই এখানে আছে, জিজ্ঞেস করেন। আমি স্পষ্ট বলেছি আইএলওতে গিয়ে, I have no conflict of interest. I am looking after যতটুকু পারি ইন্টারেস্ট অফ দি ওয়ার্কার। বেশ কয়েকজন যারা ফেইল্ড কি বলবো মালিক, তাদের সম্পত্তি এখনো আমার কাছে, তাদের বাড়ি, তাদের, বিকজ আই গেভ দেম লোন, যে তোমার দলিল আমাকে দিয়ে যাও, আছে এখন আমার কাছে। আমার কাছে আমার মন্ত্রণালয় রেডি টু সেল, হয়তো 2-4 দিনের মধ্যে একটু বিক্রি হবে। উই ওয়ান্ট আওয়ার মানি ব্যাক, কারণ আমি ওয়ার্কার্স সেন্ট্রাল ফান্ড থেকে লোন দিয়েছি। এই করে করে আপনার চেষ্টা হচ্ছে, কারণ আমার যে স্টাডি এটা তো হচ্ছে যে এইসব লোক টাকা পয়সা নিয়ে, কোথায় টাকা পয়সা নগরী টাকা পয়সা নিয়ে বিদেশে থাকছেন, আচ্ছা রেড অ্যালার্ট জারি করে এদের জন্য। আই অ্যাপ্লাই ফর রেড অ্যালার্ট, অথচ শ্রমিকের বেতন দিতে পারে না। এটা এই সময়ের না, গত 2 বছর 3 বছর 6 মাস আমরা আসার আগের থেকে শ্রমিকের বেতন দিতে পারে না। কিন্তু শ্রমিকও কোনো কথা বলতে পারেনি, কথা বললে গুম, না হয় জেল, না হয় গুলি। 42 শ্রমিক নেতা জেলের মধ্যে ছিল, এখন মাত্র 1 জন আছে, তাদেরকে বাইর করা হয়েছে। আমরা আইএলওর যে রিকোয়ারমেন্ট ছিল, আপনি জানেন যে, আপনারা তো অনেকে জানেন না, এই ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইনভেস্টিগেশন আসছিল আইএলও, এবং ইনভেস্টিগেশন আসা মানে হচ্ছে যে আপনার এক্সপোর্ট বাজার 10, এটা আমাকে বসতে হয়েছে ডে আফটার ডে উইথ আইএলও, উইথ শ্রমিক নেতা, উইথ অলসো দি মালিক। অনেকখানি আমরা ইউজ করেছি, অনেক কিছু করেছি, ফরমেশন অফ ইউনিয়ন, তারপরে
নো ব্ল্যাক লিস্টিং, মাতৃকালীন ছুটি হয়তো সব অল ডিজায়ার্ড না করতে পারিনি, বাট ম্যাক্সিমাম যে 3-4 জায়গায় আইএলওর যে অবজেকশনটা ছিল সেইটাকে আমি নিয়ে আই ওয়েন্ট ইন নভেম্বর অ্যান্ড আই টক ফ্লোরে যে আমাদের প্ল্যানটা বললাম, এবং সেই প্ল্যানের পরে পরেই শুনলাম যে মার্চ পর্যন্ত তারা এক্সটেন্ড করেছে। মার্চে এসে ইনভেস্টিগেশন হবে যে আমরা কতখানি আইএলওর লোকসান মানছি। এখন আমি তো বলতে পারতাম লাইক এনি আদার কান্ট্রি টু হেল উইথ ইউ, বাট ক্যান আই অ্যাফোর্ড টু সে হেল উইথ ইউ? কারণ আমাদের এক্সপোর্ট হচ্ছে ইউরোপে, এক্সপোর্ট আমেরিকাতে। মানে এত একটা টাইট সিচুয়েশনে আমি চেষ্টা করছি। দেন আমরা এখন পর্যন্ত এই সেক্টর, পার্টিকুলারলি ওয়ার্কার সেক্টর, তাদেরকে আমাদের বিএলএন নিচে আনতে পারিনি। নির্মাণ শ্রমিক, যেখানে মহিলারা বেশি কাজ করে, আজ পর্যন্ত আমি নির্মাণ শ্রমিকদের আনতে পারিনি, কারণ বড় বড় কোম্পানি যেগুলোকে কোনোদিন রেজিস্টার্ড হয়নি। এখন আমি চিঠি দিয়েছি ক্যাবিনেট ডিভিশনে যে ওরা যদি না রেজিস্টার্ড হয় তাহলে তারা কোনো সরকারি টেন্ডারে পার্টিসিপেট না করে, যা করার করেছে। এখন বাকি তো নেক্সট গভর্নমেন্ট আসলে যদি কন্টিনিউ করে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি না হয়। মুশকিলটা হলো যে আমাদের যাতে অতীতে দেখেছি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কেন এই পলিটিক্যাল পার্টিকে একজন যিনি প্রেসিডেন্ট হয়েছেন বিএমএ তাকে এমপি করতে হবে? উনি যখন এমপি হন ওনার ফ্যাক্টরি বাঁচাবেন না উনি ওয়ার্কারদের দিকে তাকাবেন? এভরিওয়্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একজন মন্ত্রী তিনি রোড শ্রমিকের বড় নেতা এবং তিনি ডিসাইড করেন ছাগল গরুকে দিবেন না কাকে দিবেন। এখন পলিটিক্যাল পার্টি হয়তো যারা ইন দ্য অফিং, খসরু ভাই পাশে আছেন, আমার অত্যন্ত পুরনো পরিচিত, রেসপেক্টেড, আই রেসপেক্ট হিম এজ এ পলিটিশিয়ান। আশা করি উনি এইগুলো দেখবেন। আমরা চেষ্টা করেছি, এখানে নতুন বিজেপির প্রেসিডেন্ট এসছে, ওনার সাথে আমার কথা হয়েছে যে ভাই আপনাদের গঠনতন্ত্রটা পরিবর্তন করে বলেন যে কোনো অফিস বিয়ারার পলিটিক্যাল পার্টি থাকলেও থাকতে পারে, বাট পলিটিক্যাল পার্টি শুড নট গিভ দেম নমিনেশন। ওদের ডায়নামিক্স আছে, ওনাদেরকে না নিলে পার্টির কিভাবে চলবে? তো ব্যাপারটা হলো যে অনেক কিছুই আপনারা বলেছেন, 365 দিনে বলেছেন, আমরা হয়তো কিছুই করতে পারিনি, বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয় একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর, ও বললেই হলো কি স্বৈরাচারের দোষর। আপনি চিন্তা করেন যে এই স্বৈরাচারের দোষর থেকে বাঁচতে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নড়বড়ে জায়গা আছে, একদম নড়বড়ে জায়গা আছে, বিকজ এভরিবডি ইজ স্কেয়ার্ড। আমি তো বললাম তো 4টা মন্ত্রণালয় আমি দেখি, পাঠে ছিলাম, পাঠে বললাম যে এই অবস্থা কেন, ধ্বংস করে দিয়ে গেছে সাম ইন্টারেস্টেড মিনিস্টার, সব বন্ধ করে দিয়েছে, পাট কল বন্ধ করে দিয়েছে, টেক্সটাইল মিল বন্ধ করে দিয়েছে, আর প্রতিদিন আমি শ্রমিকদের ফেস করতাম। তো তারপরে এখন এই প্রিমিসেসগুলোকে লিজ দেওয়া হচ্ছে। আমি রাজশাহীতে গেছি গত সপ্তাহে, আমি রাজশাহীতে গিয়ে দেখলাম যে একটা কোম্পানি 8 মাসের মধ্যে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি করে দিয়েছে ওই লিজ জায়গা। ওখানে ক্যারি ব্যাগ থেকে শুরু করে, মহিলা ব্যাগ থেকে শুরু করে 2000 লোকের কর্মসংস্থান হয়েছে, তারা আলটিমেটলি 12,000 লোকের করবে। আরেকটা বৈষম্য দেখেন, নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রি নাই, সেরকম বলতে কোনো ইন্ডাস্ট্রি নাই, অথচ সেখানে বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, দু একটা কোম্পানি চেষ্টা করছে বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো নাই। দিনাজপুর, তারপরে আপনার রাজশাহী, এসব জায়গায় অনেক বড় এগ্রো ইন্ডাস্ট্রি হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট নাই। ওখানকার এমপি হন, ওখান থেকে মিনিস্টার হন, কিন্তু কখনো ইনভেস্টমেন্টের কথা বলেনি। অন্তত রাজশাহীর লোকে একটা ইনভেস্টমেন্ট দেখেছে, যেখানে 2000 হয়তো কালেক্টর হবে, 12,000 শ্রমিক হবে।
তো সেই জায়গাতেও আমাদের একটু নজর দেওয়া দরকার। লাস্টে আমি যেটা বলবো, অনেকগুলো কথা এখানে আসছে, অনেক কথা আসছে, আমি অনেকগুলো নোট করেছি, অনেকগুলো নোট করতে পারি না। আরেকটু বলি আপনাকে, এত বছর বাংলাদেশ স্বাধীন আছে, 54 ইয়ার্স, চা বাগানে যে মহিলা শ্রমিক তাদের জন্য টয়লেট নেই। ওয়েন আই ভিজিটেড, তারা আমাকে বলছে জরায়ু ক্যান্সারে ভুগছে ম্যাক্সিমাম, বিকজ দের ইজ নো টয়লেট। আমি সালমান রহমানকে বললাম, বললো যে ওয়াই ইট ইজ লাইক দিস, তোমাদের এত বড় বাগানে তোমরা 5টা টয়লেট বানাতে পারবে না মহিলাদের জন্য? অ্যান্ড দে ওয়ার উইপিং। বলছে স্যার আমরা সকালে আসি, আমরা বাসায় গিয়ে আমরা আমাদের টয়লেটে যাই, কেউ দেখেন নাই? বড় বড় মন্ত্রীরা ছিলেন, কেন দেখেন নাই? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আর এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি পলিটিক্স থাকে, তাহলে খসরু ভাইরা যে প্ল্যান করছেন সেই প্ল্যান হয়তো হোঁচট খাবে। আমি অনুরোধ করব যে প্লিজ মেক শিওর there is no conflict of interest in economy, there is no conflict of interest in শ্রমিকের বিষয়। আমি এখনো টি গার্ডেনে বসতে পারি না। আমি একজনকে ইনফর্মালি বলেছি যে বিফোর আই লিভ আই উড লাইক টু সি টি গার্ডেনে টয়লেট। পানির কোনো ব্যবস্থা নেই, 2টা টিউবওয়েলও লাগায় না, কেন? আই ডোন্ট নো। বলে না আমরা ঠিক দাম পাচ্ছি না। পুরা পুরা টি শিল্পটা একটা বিশাল কোটারের মধ্যে আটকানো, ভেরি ডিফিকাল্ট টু ব্রেক, ভেরি ডিফিকাল্ট টু ব্রেক। আমি বলতে গেলে তো আমি আরো ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা আমার এক্সপিরিয়েন্স বলতে পারি। আই এম গিভিং মাই এক্সপিরিয়েন্স ইন দিস মিনিস্ট্রি। আমি আরেকটা মিনিস্ট্রি হেড করি, দ্যাট ইজ শিপিং মিনিস্ট্রি। আমি এক জায়গায় আমি দক্ষিণ অঞ্চলের লোক, 100 বছরের মধ্যে লোকগুলো 28,000 লোক পানিবন্দী, তাদের কোনো কমিউনিকেশন নাই। তারা যদি কমিউনিকেট করতে চায় 12 কিলোমিটার স্পিড বোটে গিয়ে তারপর লঞ্চে উঠতে হয়। সকালে যায়, লঞ্চের জন্য বসে থাকে, দে গেট নো মানি। তাদের মাছও বিক্রি করতে ওখানে নিয়ে যেতে হয়। দ্য ফার্স্ট থিং আই ডিড, আই পুট, কিচ্ছু না, একটা পন্টুন লাগালাম যাতে লঞ্চটা ওখানে ভিড়ে। ওখানে আমি এই পর্যন্ত 5টা পন্টুন লাগিয়েছি। ও চেহারা চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো আমরা যেই ডেভেলপমেন্টের কথা বলছি, আমি খুব ক্ষুদ্র আকারে বলছি, ডেভেলপমেন্ট নট ইন মেট্রো রেল, ডেভেলপমেন্ট ইজ নট ইন এক্সপ্রেসওয়ে, ইট ইজ রিকোয়ার্ড, বাট ডেভেলপমেন্ট ইজ দেয়ার যেখানে পিপল আর ডিপ্রাইভড, টোটালি ডিপ্রাইভড। কোনো চাকরির ব্যবস্থা নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, কোনো এমপ্লয়মেন্ট নাই। আপনার যুগের পর যুগ, যুগের পর যুগ ওই ছেলে আর বাপ মিলে পানিতে নামে। আপনি দুই এলাকার লোক, তার দাদাও নেমেছিল, ওইও তারা মনে করে ওইটাই তার। বাট উই হ্যাভ নট লুকড ইন টু দ্যাট সাইড, নট ইন দ্যাট সাইড। বড় বড় প্রজেক্টের কথা আমরা বলি। তো আমি যেটা রিকোয়েস্ট করব, আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন আসবে, ডেফিনেটলি দে উইল বি মোর রেসপন্সিবল, দে আর মোর রেসপন্ডিং টু দ্য পিপল। বেসিক জিনিসগুলো যদি পরিবর্তন না করা হয়, তাহলে এইখানে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো এই গত 17 বছর এবং তার আগেও সবগুলোতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তাহলে বাংলাদেশের ব্যাংকের গভর্নর ভেঙে যায়, শুনছেন কোনোদিন? নোবডি নিউ। চুরি হয়ে গেছে, 3 মাস পরে শুনলাম যে আমরা চুরি হয়ে গেছে, এর দোষ, ওর দোষ, তার দোষ। আর যত কিছু হয় নন্দ ঘোষ, কেন হয়েছে? অমুকের জন্য হয়েছে। এখন এই স্ট্রাকচার ভেঙে যারা গিয়েছে তাদের কি বিচার হবে? ওনারাও কি বিচার করবেন? আই ডোন্ট নো। আমারও অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের কাছে। সেই প্রশ্নগুলো হলো, 365 দিনে এই অবস্থার থেকে আপনারা যে এত কিছু আশা করেছেন, আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। গালি খাচ্ছি, আরো খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। আই ডোন্ট হ্যাভ আই ওয়ার্কার যে যা ওরে যে পিটাই দিয়ে, আমার চুপচাপ হজম করতে হচ্ছে, শুনছি। বলে স্যার ওইটা আপনাকে বলছেন, কি কিছু করার নেই, লেট দেম ডু ইট। যাই হোক,
আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। ইউ অনলি এক্সপেক্টেড, ইউ ডিড নট অ্যাক্ট। আপনাদের অ্যাক্ট করা উচিত ছিল। আপনারা আজকে বলছেন অমুকে বাজেট কম, ওয়াই ডেন্ট ইউ কাম আউট? ওইখানেও কিছু হলে বলে ওটা স্বৈরাচারের দোষর হবে, কথা শুনেন না, এটা দোষর। ওয়াই ডেন্ট ইউ কাম আউট? ওয়াই ডেন্ট ইউ গেট হোল্ড অফ আস? এটা 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 মানে আমিও তো মনে করি এডুকেশন সেক্টর শুড গেট প্রায়োরিটি, হেলথ সেক্টর শুড গেট প্রায়োরিটি। কিন্তু এডুকেশন সেক্টরের যে অবস্থা আজকে, যেখানে টিচাররা আছেন, আমি যে জিজ্ঞেস করি ভাই এই সাদা দল, কালো দল, লাল দল কেন করেন? আপনারা করেন, আপনারা ওই সাদা দলে যান, লাল দলে। এত পাওয়ার কেন দরকার আমাদের? আপনি একজন টিচার, আপনার তো পাওয়ার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আমার পিএইচডিতে যিনি ছিলেন, আমাকে সুপারভাইজ করেছেন, আমার চেয়ে বয়স কম, আই কল হিম স্যার, বিকজ হি টট মি। আপনার তো অনেক পাওয়ার, তারপরে লাল দল করতে হবে, সাদা দল করতে হবে কেন? ওয়াই? এডুকেশন সিস্টেমকে আপনি গালি দিচ্ছেন, ইটস বিকজ অফ আস হু আর এডুকেটেড। আমরা দল করি, পলিটিক্স করব। এখন আমি জানি না, আমি এখানে বড় পলিটিশিয়ান আছে, উনি অনেক কিছু বলেছেন, অনেক কিছু করবেন। আমার রিকোয়েস্ট যে আপনি এই টিচারদের মধ্যে এই দলাদলিটা বন্ধ করেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা যাতে গ্রো না করে, এটা দেখেন। নাহলে আপনি যত ভালো প্ল্যান করেছেন হয়তো কিছুদিন চলবে, তারপর এটা মুখ থবড়ায় করবে, কাম টু দ্য সেম থিং। অশেষ ধন্যবাদ সিপিডিকে, বিশেষ করে আই এম সরি, আই হ্যাড টু ফ্লাই ব্যাক তাড়াতাড়ি।